আসসালামু আলাইকুম। আগত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে মঞ্চ ২৪-এর আজকের এই জরুরি সংবাদ সম্মেলন শুরু করি। অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে জড়িত বাংলাদেশের রাজনীতিবিদদের বিচার ও রাষ্ট্রের সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আয়োজিত মঞ্চ ২৪-এর আজকের এই সংবাদ সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা এমন একটি সময় আয়োজন করেছি যখন আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ এবং রাষ্ট্রীয় ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ করছি। দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। বিশ্বজুড়ে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধ নেটওয়ার্ক এত বড় যে বাংলাদেশের রাজনীতিবিদদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন অনুসন্ধান, নথি ও সাক্ষ্য তার সঙ্গে জড়িত প্রভাবশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও ক্ষমতাধর ব্যক্তিদের নাম একের পর এক সামনে আসছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ আব্দুল আওয়াল মিন্টুর নাম উঠে আসা অত্যন্ত উদ্বেগ ও জাতির জন্য লজ্জাজনক। আমরা স্পষ্ট করে বলতে চাই, মঞ্চ ২৪ কোনো ব্যক্তিকে বিচারের পূর্বে দোষী সাব্যস্ত করতে রাজি না, কিন্তু যখন কোনো বাংলাদেশি রাজনীতিবিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে এত গুরুতর অভিযোগ ও সম্পৃক্ততার তথ্য সামনে আসে, তখন রাষ্ট্রের দায়িত্ব বিষয়টি নিয়ে তদন্ত কমিশন গঠন করা, স্বাধীন ও আন্তর্জাতিক মানসম্মত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত কমিশন গঠন করে মিন্টুর সম্পৃক্ততা কতটুকু সেটি জাতির সামনে উপস্থাপন করার দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিটি দল অপর দলকে ঘায়েল করার জন্য বক্তব্য দিচ্ছে, কথা বলছে। আমরা গতকাল দেখতে পেলাম যে জামাতের একজন প্রার্থী ডক্টর খালেদুজ্জামান, সে সেনাবাহিনীর সামনে অস্ত্র নিয়ে ঢুকতে চায়, তাকে ঢুকতে না দেয় সে যে আচরণ করেছে, আমরা মনে করি এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তিনি নিজের অস্তিত্বতে এত বেশি উদাসীন এবং নিজের অস্তিত্ব তিনি জানেন না। তিনি বলছেন যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। আরে ভাই, তুমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এটি যদি তোমার পরিচয় হয় তাহলে তুমি নিজেই তো অস্তিত্বহীন। সেজন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে যে আচরণ তিনি করেছেন সেটা আমরা আমাদের জায়গা থেকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এবং আমরা মনে করছি এই ধরনের আচরণ কোনোভাবেই কোনো রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করবে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেই ভিডিওটি মূলত গতকালকের না, 1 মাস পূর্বের। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর, সামরিক বাহিনীর ক্লাসিফাইড এলিমেন্টস, যেগুলো গোপন নথি, সেগুলো কিভাবে বিদেশি কোনো সাংবাদিকের কাছে যায়, সেগুলো কেন প্রকাশ হয়, তার মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনীর ভিতর অনেকেই ঘাপটি মেরে বসে আছে, যারা দেশের ক্লাসিফাইড তথ্য, গোপন নথি প্রকাশ করছে। আমরা মনে করি এইভাবে যদি দেশের অভ্যন্তরীণ তথ্য প্রকাশ পায়, গোপন নথি প্রকাশ করা হয়, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। সেনাবাহিনীর মধ্যে যদি কোনো ধরনের বহি এজেন্ডা থাকে, কোনো ধরনের দিল্লির দাস থেকে থাকে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই তথ্য যারা প্রকাশ করেছে, কিভাবে এটা জুলকারনাইন স্যারের কাছে গেল, সেটা আমরা জানতে চাই। এবং সেজন্য যদি সেনাবাহিনীর ভিতর কোনো ধরনের তদন্ত কমিশন গঠন করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যেন সেই তদন্ত কমিশন গঠন করে সে বিষয়ে আমাদের সামনে প্রমাণ উপস্থাপন করা হয়, সেটি আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা আরেকটি বিষয় বলতে চাই যে নির্বাচনের পূর্বে সরকারের জায়গা থেকে সম্পূর্ণ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো একটি বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দিয়ে এই সরকার ভোটের সম্পূর্ণ পরিবেশ, সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে সক্ষম হচ্ছে না। এবং সবচেয়ে আশঙ্কার জায়গা, যেই সাইবার নিরাপত্তার কথা বলে আসছি আমরা, আজকে লক্ষ্য করলাম যে আমিরে জামাতের যেই আইডি হ্যাক হয়েছিল তা বঙ্গভবন থেকে ফিশিং লিঙ্ক পাঠানোর মাধ্যমে, সরকারি কর্মকর্তার মাধ্যমে, এবং তাকে গ্রেফতার করা হলো। এই বঙ্গভবনে বসে যদি কেউ জাতীয় একজন নেতৃবৃন্দকে কোনো দলের প্রধানের আইডি হ্যাক করার চেষ্টা করে নির্বাচনের পূর্বে সহিংসতা তৈরি করার জন্য, এটি সবচেয়ে যথেষ্ট। এবং আপনি লক্ষ্য করবেন নির্বাচনের পূর্বে আজকে দেখবেন জামাতের আমিরের আইডি, কালকে এনসিপির প্রধানের আইডি যাবে, তারপরে আপনি দেখবেন প্রধান উপদেষ্টার আইডি হ্যাক হয়েছে। এইভাবে যদি সাইবার স্পেসে নেতৃবৃন্দের আইডির নিরাপত্তা অনিশ্চিত থাকে, তাহলে আমরা মনে করি
আওয়ামী লীগ এটাকে কাজে লাগিয়ে সাইবার স্পেসে নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে নির্বাচনের দিন সহিংসতার ঘোষণা দিবে এবং এইভাবে নির্বাচন একটা ব্লাডি ইলেকশনের দিকে যাবে, যেটি কোনোভাবেই আমরা কাম্য মনে করি না। সেজন্য আমাদের জায়গা থেকে স্পষ্ট দাবি, সরকারের নিজের উদ্যোগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে সকল অঙ্গনে সকল দলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। কোনো বিশেষ দলকে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতা হস্তান্তরের রাজনীতি এই সরকারকে করতে দেয়া হবে না। এবং সেনাবাহিনীর গোপন তথ্য যারা প্রকাশ করেছে এবং যারা তাকে এই তথ্য প্রোভাইড করেছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে হবে। কারণ আমরা কোনোভাবেই আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ অভ্যন্তরীণ বিষয় বিদেশি কোনো সাংবাদিকের কাছে যাবে আর সে এটা নিয়ে ব্যবসা করবে, সেই সুযোগ আমরা দিতে চাই না। সেজন্য আমাদের এই দাবিগুলো স্পষ্ট থাকবে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি, দেখেন 12 তারিখ নির্বাচন, কিন্তু আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্টদের সবচেয়ে বড় সহযোগী জাতীয় পার্টি 14 দল নির্বাচনে অংশগ্রহণ করছে। জাতীয় পার্টি 200-র অধিক মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে এবং তারা নির্বাচনে আসছে। যেই জেএম কাদের প্রকাশ্যে হ্যাঁ ভোটের বিপরীতে না ভোটের প্রচারণা করেছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিপরীতে গিয়ে দিল্লির প্রক্সি হিসাবে বাংলাদেশে নিজেদের রাজনৈতিক চর্চা শুরু করেছে, সেই জেএম কাদেরকে নির্বাচনে আসার মধ্য দিয়ে এই সরকার প্রমাণ করেছে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে স্পিড ছিল, ফ্যাসিবাদ বিরোধী নির্বাচনের দিকে এই সরকার যাচ্ছে না। এবং এই সরকার যদি 12 তারিখ সুষ্ঠু নির্বাচন করতে না পারে, বিমানবন্দরে যদি কোনো উপদেষ্টার যেতে হয়, নির্বাচনের পরের দিন যদি কোনো উপদেষ্টা বাংলাদেশ থেকে পালাতে চায়, এদেরকে জবাবদিহিতা করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। কোনোভাবেই কোনো উপদেষ্টাকে নির্বাচনের পর বাংলাদেশ ছাড়তে দেওয়া হবে না। এবং দীর্ঘদিন যারা ক্ষমতায় বসেছিল, ক্ষমতায় থেকেছে, তাদের প্রত্যেকটি কাজের জবাব নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য আমরা সরকারকে পূর্বেই বলেছি যে আপনাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব হতো যদি আপনারা প্রমাণ করতেন যে বাংলাদেশে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের 1 মাসের অধিক অতিক্রান্ত হয়েছে, আজকে পর্যন্ত বিচার প্রক্রিয়া কোনো অগ্রগতি হচ্ছে না। ইনকিলাব মঞ্চ বলছে যে এই বিচার প্রক্রিয়ায় আসল তথ্য উঠে আসবে না। তার মানে এই সরকার যে প্রতিবেদন দিয়েছে, এই সরকার যে চার্জশিট দাখিল করেছে, সেই চার্জশিট জনগণ গ্রহণ করে নাই, শরীফ ওসমান হাদির পরিবার গ্রহণ করে নাই। সুতরাং এই সরকার যদি প্রত্যেকটি ক্ষেত্রে কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে, প্রশ্নবিদ্ধ নির্বাচন করে, প্রশ্নবিদ্ধ বিচার সামনে রাখে, তাহলে আমরা মনে করি আগামীতে বাংলাদেশে আবারও গণঅভ্যুত্থান হতে পারে। সে জায়গা থেকে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা সরকারকে বলবো, যাদের ব্যাপারে প্রশ্ন আছে, জাতীয় পার্টি এনডিএফ এর প্রার্থী এবং নৈতিক স্খলন যাদের ঘটেছে, তাদের মনোনয়ন বাতিল করতে হবে এবং অ্যাবস্টেইনের সাথে সম্পৃক্ত বাংলাদেশের রাজনীতিবিদদের যাদের কথায় আছে, এদের সৎ প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে, প্রত্যেককে রাজনীতিতে আসার সকল পথ বন্ধ করতে হবে। এবং এটার সম্পৃক্ততার কথা, বিচারের সম্পূর্ণ অগ্রগতি এবং নিশ্চিত না হওয়া গেলে বাংলাদেশের রাজনীতিতে তারা যেন কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা আন্তর্জাতিক অঙ্গনের আন্তর্জাতিক মোড়লদের এই ধরনের হীনমন্য কাজকে প্রত্যাখ্যান করছি। আমরা প্রতিবাদ জানাই, জনগণকে বলবো পশ্চিমা তাবেদার হয়েন না। পশ্চিমারা কতটুকু সভ্যতা শিখেছে পৃথিবীর সামনে তা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং কোনো পশ্চিমা এজেন্ডা যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সরকার, কোনো দল বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, কোনো পশ্চিমা নেতাকে যদি আমাদের মডেল করতে চায়, তাদেরকে জনগণ বস্ত্রহীন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে সাইবার সিকিউরিটি সিস্টেমের মধ্যে যেন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় এবং কোনোভাবেই যেন এমন কোনো কন্টেন্ট আমাদের সাইবারে না আপলোড করা হয়, মিডিয়াতে না আসে, যেটা আমাদের শিশুদের উপর একটি ইফেক্ট তৈরি করে, যার মাধ্যমে আমাদের শিশুরা আক্রান্ত হয়। সেজন্য আমরা মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা মনে করছি যদি এই বিচার নিশ্চিত করা যায় এবং অ্যাবস্টেইনের যারা সম্পৃক্ত এদের প্রত্যেকের ব্যাপারে যদি
জবাবদিহিতা করা যায়, প্রত্যেকের বিচার নিশ্চিত করা যায়, তাহলে আগামীতে কোনো নেতৃবৃন্দ, আগামীতে কোনো ক্ষমতাধর, কোনো মোড়ল এই চেষ্টা করবে না। সেজন্য আমরা অ্যাবস্টেইনের সাথে সম্পৃক্ত সকলের বিচারের দাবি জানাচ্ছি। মঞ্চ 24 এই পরিস্থিতিতে যখন কথা বলছে তখন আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে। আমরা স্পষ্ট বলেছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য আমরা বসি নাই। বাংলাদেশে জামাত, বিএনপি, এনসিপি, সে যে দলেরই হোক, ভুল করার সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা তার সমালোচনা করব। কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক দল যদি আমাদের কাছে 1 মিনিটের জন্য পরামর্শ দিয়ে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করে, মনে রাখবেন আমরা কামার কুমার জেলে চাষার প্রতিনিধি হয়ে স্বাধীন সার্বভৌম ইনসাফের লক্ষ্যে দাঁড়িয়েছি। কোনো রাজনৈতিক দলের বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য আমরা এখানে কাজ করতে বসি নাই। সেজন্য এই নির্বাচনে যদি সকল রাজনৈতিক দলও বলে নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু আছে, যথেষ্ট আছে, আমরা দীপ্ত কণ্ঠে বলছি, যেই পরিস্থিতিতে জাতীয় নেতৃবৃন্দের আইডি হ্যাক হয়ে সহিংসতা ছড়ায়, যেই পরিস্থিতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি বাইরের দেশের সাংবাদিকের কাছে যায়, যে পরিস্থিতিতে সামরিক বাহিনীর উপর আক্রমণ হয়, যে পরিস্থিতিতে মিডিয়া একটি দলের শুধুমাত্র প্রচার করে অন্য দলের প্রচারের একটি খবর বের করে না, সেই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে এটা পাগলও বিশ্বাস করে না। সুতরাং 12 তারিখের নির্বাচন সুষ্ঠু হবে না বলে আমরা মনে করছি, এবং সুষ্ঠু করার জন্য নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করার দাবি জানাচ্ছি। আপনি লক্ষ্য করেন, মাঠে এখনো 60% অস্ত্র রয়েছে। যে অস্ত্রে জুলাইয়ে চুরি হয়েছে সেই অস্ত্র উদ্ধার করা ছাড়া নির্বাচনে যাচ্ছেন, আর আলু উপদেষ্টা বলছে যে অস্ত্র মাঠে থাকলেও সেটি ব্যবহার হবে না। তাহলে সেই অস্ত্র নিয়ে কি তারা বসে বসে আঙ্গুল চুষবে? সেই অস্ত্র নিয়েই তো জামাতের প্রার্থীকে প্রকাশ্যে শেরপুরে হত্যা করা হয়েছে, আর হাইকোর্টে এসে অগ্রিম জামিন দেওয়া হয়েছে। এই হচ্ছে বিচার ব্যবস্থা। প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি প্রটোকল দেওয়া হচ্ছে। তাহলে এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা আগাচ্ছি, যে ভবিষ্যৎ একটি সম্প্রদায়কে সুযোগ দিচ্ছে, যে ভবিষ্যতে ভোটের পরিবর্তে সহিংসতার কথা বলছে। সুতরাং আমরা কোনোভাবেই মনে করি না এই নিরাপত্তাহীন পরিবেশে বাংলাদেশের 12 তারিখের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হওয়া সম্ভব। পাশাপাশি দেশের সামরিক বাহিনীর যে ভূমিকা, দেশের সামরিক বাহিনী আজকে খালেদুজ্জামানের সাথে যেই তর্ক করেছে, এটার পিছনে কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ। খালেদুজ্জামান সে বলেছে যে সেনাবাহিনী নানি চাটাচাটি করেছে, সে রেফারেন্স দিয়েছে যে তারেক রহমানকে এত বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে যেটা কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে না। সে বলতে চাচ্ছে যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, তাহলে আমাকে কেন তার মতো নিরাপত্তা দেওয়া হবে না। সেজন্য আমরা বলি যে আপনারা এমন কিছু করবেন না যে অন্য কোনো দলের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে অন্য কোনো দল বলতে পারে যে আমার সেনাবাহিনী কোনো একটা বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। আর খালেদুজ্জামানের বুঝতে হবে যে আমিরে জামাতের আসনে যে বিএনপির প্রার্থী, তাকে আর আমিরে জামাতকে কি সেনাবাহিনী একই ট্রিট করবে? এটা কি সম্ভব? তো তারেক রহমান আর খালেদুজ্জামানের সাথে কি কারণে সেনাবাহিনী একই ট্রিট করবে? এটা তো বাস্তবসম্মত ধারণা হতে পারে না। আমিরে জামাত এবং তারেক রহমানকে একসাথে তুলনা করলে সেটা বিবেচনাধীন, কিন্তু তিনি যে আশা প্রকাশ করেছেন এবং তিনি যে প্রোটোকলের অহংকার দেখিয়েছেন, আমরা মনে করি এটা প্রমাণ করে যে তারা ক্ষমতায় আসলে তাদের দাম্ভিকতা প্রকাশ পাবে। সেজন্য খালেদুজ্জামান পরবর্তীতে যদি ক্ষমা না চাইতো, আমরা সরাসরি তাকে অবাঞ্ছিত ঘোষণা করতাম জনগণের পক্ষ থেকে। কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন তিনি এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেজন্য সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে যেহেতু বাংলাদেশ গড়তে চাই, এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমি আমার কথা বলতে পারবো, ডান বাম সকলে মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণের দিকে আমরা অগ্রসর হতে চাই। সেজন্য খালেদুজ্জামানের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি, এবং কোনো প্রার্থী যেন আগামীতে এই ধরনের বক্তব্য দিতে না পারে, এই ধরনের মনোভাব পোষণ করতে না পারে। সেজন্য সেনাবাহিনীর প্রতি, সামরিক বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, ভাই দয়া করে কোনো দলের নেতার পেছনে আপনারা ছুটবেন না, কোনো দলের নেতার বাসায় দেখা করার জন্য সিরিয়াল দিবেন না। ডিসিরা
ছাত্র দলের নেতাদের বাসায় যাবেন না, ছাত্র শিবিরের নেতাদের বাসায় যাবেন না। আপনারা যে দায়িত্ব নিয়েছেন সেটা বাংলাদেশের জনগণের দায়িত্ব। ভোটের দিনে আপনি মনে রাখবেন, আপনি বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সবার বাহিরে গিয়ে বাংলাদেশের 20 কোটি জনগণের প্রতিনিধি, 20 কোটি জনগণের আমানতের যদি খেয়ানত করে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতে চান, জনগণকে সাথে নিয়ে কিন্তু প্রতিরোধ করা হবে। এখনো আপনাদের সাথীরা জেলে। ইলেকশন কমিশনার, আপনি লক্ষ্য করেন আপনাদের এই দায়িত্বে যারা ছিল এখনো তারা জেলে। সুতরাং বাংলাদেশের জনগণ তাদেরকে কখনোই ক্ষমা করবে না যারা আমাদের ভোটাধিকার হরণ করে 16 বছর ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই ফ্যাসিবাদের বিপরীতে আমাদের রক্ত দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে আপনারা আবারও কোনো দলকে সুবিধা দিবেন, আবারও ক্ষমতা হস্তান্তরের নাটক করবেন, আবারও 1-11 স্বপ্ন দেখবেন, আর জনগণ তা গ্রহণ করবে তা ভাববেন না। 12 তারিখে আন্দোলন হতে পারে, 12 তারিখেও জনগণ মাঠে নামতে পারে, 12 তারিখেও নির্বাচন বয়কটের নাটক হইতে পারে। সুতরাং সাবধান হয়ে যান। সরকারের এই দায়িত্ব যে সকল দলকে নিয়ে, আওয়ামী লীগ ছাড়া, ফ্যাসিবাদের গোষ্ঠীটি ছাড়া সকল ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়া। তাছাড়া কোনোভাবেই বাংলাদেশে একটি সুষ্ঠু, স্বাধীন, সার্বভৌম, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবো না। সেজন্য আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, 1 নাম্বার, জেফরি এপস্টেইনের সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক নথি ও তথ্যের আলোকে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকদের বিষয়ে স্বাধীন বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। দ্বিতীয়ত, সামরিক বাহিনীর তথ্য ফাঁস ও বডি ক্যামেরার তথ্য আন্তর্জাতিকভাবে গোপন তথ্য হিসেবে বিবেচিত। সেই তথ্য কি করে জুলকারনায়ন শাহের পেল এটা আমরা জানতে চাই। সেই তথ্য কি করে প্রকাশ্যে এলো সেটা আমরা জানতে চাই। তৃতীয়ত, নির্বাচনের পূর্বে সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই আমরা আর কোনো জাতীয় নেতৃবৃন্দের আইডি হ্যাক শুনতে চাই না। আমরা শুনতে চাই না যে কোনো জাতীয় নেতৃবৃন্দের আইডি হ্যাক হয়েছে আর বঙ্গভবন থেকে কাউকে গ্রেফতার করতে হয়েছে। এই বঙ্গভবনে যে বসে আছে তাকে মনে রাখতে হবে, তাকে আমরা করুণা করে, অনুগ্রহ করে তাকে আমরা ভিক্ষা দিয়েছি এই পথ। সে যদি কোনোভাবে কোনো একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বঙ্গভবনের ইট কিন্তু একটাও সোজা থাকবে না। জনগণ শুধু অপেক্ষা করছে কখন আমার প্রতিনিধি নির্বাচিত হবে আমার ভোটের মাধ্যমে। তার বিপরীতে গিয়ে যদি কোনো নাটক করে রাষ্ট্রীয় ক্ষমতার দখল নিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের কর্মকর্তা যদি কোনো জাতীয় নেতৃবৃন্দের তথ্য হ্যাক করার চেষ্টা করে, জনগণকে সাথে নিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে যাব, রাষ্ট্রপতির কাছে জানতে চাইবো। এখানে বসে তো আপনার কোনো কাজ নাই। হাসিনাকে ভিডিও কল দেন সেটাও তো আমরা দেখতে পারি না, কার সাথে কথা বলেন সেটাও তো জানতে পারি না। যেহেতু রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, সম্মানের জায়গা মাননীয় রাষ্ট্রপতি, নির্বাচনে আপনি কোনো প্রভাব দেখাবেন না। নির্বাচনে আপনি শুধু চেষ্টা করবেন যেন দিল্লির কোনো এক্সটেনশন, দিল্লির কোনো শক্তি এই নির্বাচনে হস্তক্ষেপ করতে না করে। অজিত দেওয়ালের মতো লোকেরা যেন নির্বাচনে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে না পারে, ভারত যেন নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করতে না পারে। শুধু এতটুকু আপনি দেখবেন আর নির্বাচনের পর সোজা চলে যাবেন। কোনোভাবেই বাংলাদেশের নির্বাচনকে আপনি ইঞ্জিনিয়ারিং এর দিকে নেবেন না। কোনোভাবে আপনার কর্মকর্তাদেরকে বলবেন না যে অমুক আইডি লিঙ্ক হ্যাক করে তাকে তোমরা এই পোস্ট দিতে বাধ্য করো। সুতরাং আমরা মনে করি এই যে ফ্যাসিবাদের যে জাল, সেটা বড় জাল, এবং এই জালের কতটুকু ব্যাপ্তি সেটা আমরা লক্ষ্য করলাম যে বঙ্গভবন থেকে যখন অপরাধী গ্রেফতার হলো। তো আমরা এই জায়গা থেকে উদ্বিগ্ন। আমরা মনে করছি নির্বাচন সুষ্ঠু হওয়ার মতো পরিবেশ এখনো নেই, এবং সেই পরিবেশ সরকার নিশ্চিত করতে না পারলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। চতুর্থ দাবি, নারী, শিশু ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা জিরো টলারেন্স নীতিতে যেতে চাই। আমরা দেখতে চাই না সরকারি কর্মকর্তার বাসায় 4 বছরের শিশুকে নির্যাতন করা হোক। আমরা লক্ষ্য করেছি মেয়েটাকে এখান দিয়ে পুড়ে ফেলা হয়েছে, এই হাত কেটে টুকরা টুকরা করে শিলি দেওয়া হয়েছে। আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যেই পরিস্থিতিতে বিচার চাইবেন, বিচার হয় না। এই মেয়ে কার কাছে যাবে? শিশুদেরকে আমরা এতটুকু নিরাপত্তা দিতে পারি না? এই রাষ্ট্রকে এতটুকু নিরাপত্তার ব্যাপারে শিশুদেরকে আশ্বাস দিতে পারে না? আপনি নোবেল বিজয়ী,
আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কিংবদন্তি, তারপরে আপনার এ বিষয়ে একটা মতামত, একটা বক্তব্য আমরা লক্ষ্য করি নাই। সুতরাং আগামীর বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে একটি আইন আমরা চাই, যে আইনের মাধ্যমে আমাদের শিশুরা নিরাপদ হবে এবং সকল সেক্সুয়াল অ্যাডাল্ট যে এলিমেন্ট আছে সেটার একটা বাধ্যবাধকতা তৈরি হবে। পর্ন ইন্ডাস্ট্রিকে বাংলাদেশে ব্যান করার দাবি জানাচ্ছি, যার মাধ্যমে আমাদের শিশুরা নিরাপদ হবে। সেজন্য এটা স্পষ্ট দাবি থাকবে। এবং মোটা দাগে আপনাদেরকে 3টি দাবি জানিয়ে যাই। সেনাবাহিনীর এই ক্লাসিফাইড তথ্য কারা প্রকাশ করলো সেটার জন্য স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। দ্বিতীয়ত, আমাদের আন্তর্জাতিক যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং অ্যাবস্টেইনের সাথে যারা সম্পৃক্ত, এদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া যাবে না। এবং নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি, 14 দল, এনডিএফ এবং নৈতিকভাবে যাদের ব্যাপারে প্রশ্ন আছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবে না। এবং নির্বাচনের দিন নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ নিশ্চিত করতে হবে এবং কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। এবং নির্বাচনের দিন তারেক রহমান এবং আমিরে জামাত সহ যারাই আছে তাদেরকে সমান নিরাপত্তা দিতে হবে। নির্বাচনের দিন তারেক রহমান এবং আমিরে জামাতের নিরাপত্তা আমরা একদম কাটাই কাটাই সমান দেখতে চাই। কোনোভাবেই কাউকে প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা দিবেন আর কাউকে সাধারণ নিরাপত্তা দিবেন, এই বৈষম্য রাখেন না। যদি এই বৈষম্য রাখেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আজকের পর থেকে সরকারকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা অপেক্ষায় থাকব সরকার মিন্টুর ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে। যদি সরকার মিন্টুর ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে আমরা নতুন কর্মসূচি দিব এবং আমরা এ ব্যাপারে আপনাদেরকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং সম্মানের কথা বিবেচনা করে আমরা আপনাদেরকে সাথে নিয়ে নতুন ঘোষণা দিব। পাশাপাশি আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তাদের উদ্দেশ্যে একটি বার্তা, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে হাঁ বুটে আমরা সবাই সিল দিব এবং হাঁ বুটের মাধ্যমে আমরা জুলাইয়ের যে স্পিড ছিল, আবু সাইদ ওয়াসিম মুগ্ধের যে স্পিড ছিল, জুলাই সনদের যে মূলনীতি সেটি বাস্তবায়ন হবে এবং আমরা আশা করব সংসদে গিয়ে অতি দ্রুত সময়ের ভিতর আপনারা সেটি বাস্তবায়ন করবেন এবং সেটি সংবিধান অন্তর্ভুক্ত করবেন। সুতরাং আজকের সংবাদ সম্মেলনে এই দাবিগুলো সরকার আমলে নেবে। এই দাবিগুলো জানিয়ে মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রশ্ন করুন। আমরা স্পষ্ট বলেছি যে আমরা কারো ব্যাপারে অপরাধ প্রমাণিত হওয়ার আগে তাকে বিচারের মুখোমুখি করতে চাই না। প্রথম লাইন ছিল আমার এটি। তো সরকার যদি অ্যাবস্টেইনের ব্যাপারে মিন্টুকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, মিন্টুর ব্যাপারে তদন্ত করে রিপোর্ট পাই, তারপর তাকে বিচার করতে হবে। তার পূর্বে তাকে বিচারের কোনো প্রশ্ন আমরা করিনি। আমরা বলেছি যেহেতু তার ব্যাপারে আপত্তি আসছে, তাহলে আমার বাংলাদেশের শিশুরা, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম তাকে নিয়ে শঙ্কায় আছে। সুতরাং তাকে আপাতত রাজনীতিতে কোনোভাবেই সক্রিয় করা যাবে না। যাদের নাম আছে আমরা প্রত্যেকের কথা বলেছি, যেহেতু মিন্টু প্রার্থী এবং পরিচিত মুখ, সে জায়গা থেকে তার নামটা স্পষ্ট বলেছি। এবং যাদের নাম আছে বাংলাদেশের সরকার প্রধান না, শুধু যদি বিরোধী দলের কেউ থাকে, যদি ফ্যাসিবাদ বিরোধী কোন রাজনৈতিক দলের ব্যক্তিদের সম্পৃক্ততার কথা থাকে, তাদেরকেও বিচার করতে হবে, তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। কিন্তু কোনোভাবেই সেখানে নাম আছে, অভিযোগ আছে, তাদেরকে আপাতত রাজনীতিতে নিয়ে আসা যাবে না। সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাকে কল দিলেন, সেটা হচ্ছে যে আমিরে জামাত বলল যে কর্নেল ওয়ালি আহমেদের ব্যাপারে যে কথাটা আসলো, যে স্বাধীনতার ঘোষক। আমরা বাংলাদেশের জনগণের পক্ষে স্পষ্ট বলছি, স্বাধীনতার ঘোষক আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং এটি আমিরে জামাত নিজেও বলেছেন। কিন্তু মিডিয়া এটাকে এমনভাবে প্রচার করেছে, মনে হচ্ছে তিনি বলেছেন যে কর্নেল ওলি আহমেদ প্রথম ঘোষণা দিয়েছেন। তো আমরা মনে করি এখানে মিস্টেক হয়েছে। এবং কোনো দল যদি এটা মনে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই, তাহলে আমরা মনে করি সেই দল আওয়ামী লীগের কথা বলছে, সেই দল ফ্যাসিবাদের কথা বলছে। সুতরাং
এ ব্যাপারে কোনো আপত্তি নেই। আমরা সমস্বরে উচ্চ কণ্ঠে নিজেদের সবটুকু শক্তি দিয়ে বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছেন স্বাধীনতার ঘোষক এবং তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সুতরাং এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই এবং আমরা এ ব্যাপারে একমত। জি, হ্যাঁ, দেখেন বাংলাদেশে ফেসবুক রাজনীতি এত বেড়ে গেছে যে জাতীয় নেতৃবৃন্দ তো করেই, মিডিয়াও করে, আপনারাও করেন, ফটো কার্ডে আপনারাও রাজনীতি করেন। তো এই রাজনীতিটা বন্ধ হওয়ার জন্য বলেছি নির্বাচনের পূর্বে এবং পরে 7-14 দিন সরকারের পক্ষ থেকে ফ্যাক্ট চেকিং সেল করতে হবে এবং সাইবার স্পেসের নিরাপত্তা সরকারের নিশ্চিত করতে হবে। তাছাড়া আনোয়ার টেলিভিশন যদি ঘোষণা দেয় যে জামাত অমুক কেন্দ্র দখল করেছে, দেখা যাবে ছাত্রদল সেই কেন্দ্রে হামলা করে বসে আছে। সুতরাং আনোয়ার টিভির মতো গুজব টেলিভিশনের মতো যেন কোনো টেলিভিশন নির্বাচনের সময় তথ্য প্রকাশ করতে না পারে এবং কোনো ভেরিফাইড আইডি ছাড়া অন্য কোনো তথ্য যেন কোনো ইম্প্যাক্ট করতে না পারে, সেজন্য আমরা সরকারের জায়গা থেকে ফ্যাক্ট চেকিং সেল করার দাবি জানাচ্ছি এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শুধু নিরাপত্তা নিশ্চিত করলে হবে না, আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এই মিডিয়া কিন্তু এতদিনে নির্বাচনকে সুষ্ঠু হয়েছে কিনা, অবাধ হয়েছে কিনা সেই বয়ান তৈরি করেছে। 16 বছর এই মিডিয়াই বলেছে যে আওয়ামী লীগে হাসিনার নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে, ভোট 80% পড়েছে। তো এই নির্বাচনে মিডিয়ার কি ভূমিকা হবে সেটি আমাদের দেখার বিষয়। সুতরাং সরকার ফ্যাক্ট চেকিং সেল করলো কিন্তু মিডিয়া তাদের মতো করে বললো, তাহলে তো সামঞ্জস্য হবে না। সেজন্য মিডিয়ার দায়বদ্ধতা আছে। আপনারা কোনো জামাতের মিডিয়াও না, কোনো বিএনপির মিডিয়াও না, এনসিপির মিডিয়াও না, আপনারা বাংলাদেশের 18 কোটি 20 কোটি জনগণের মিডিয়া। সেই জনগণের জায়গা থেকে আপনারা কাজ করে যান, আমরা আপনাদেরকে সাথে নিয়ে সঠিক তথ্য প্রচার করব। যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে, আমরা ঈদের মতো তাদেরকে উদযাপন করব। জনগণের ভোটে যদি জামাত আসে, তাদেরকে আমরা বরণ করে নেব। যদি জনগণের ভোটে কোনো স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়, তাদেরকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু জনগণের ভোটের বাহিরে গিয়ে কোনো ভোট কারচুপি করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, আনসারের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, গ্রাম্য পুলিশের মাধ্যমে যদি ভোট ঢুকিয়ে কাউকে ক্ষমতায় বসাতে চান, জনগণকে সাথে নিয়ে সংসদের সামনে আপনাদের জন্য অপেক্ষা করব। সংসদের ভিতরে যেতে পারবেন না যদি ভোট ছাড়া চুরি করে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেন। সেজন্য সাবধান, কোনোভাবেই এই নির্বাচনে একটি ভোটও কারচুপি করার চেষ্টা করবেন না। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো, আপনাদের অপেক্ষায় থাকবো। জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়ে আসেন, আমরা আপনাদেরকে বাংলাদেশের সংসদে দেখতে চাই। আগামীর বাংলাদেশের সংসদ হবে ফ্যাসিবাদ বিরোধী সংসদ, যেই সংসদ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে কাজ করবে। ধন্যবাদ। জি, এনসিপি কাউকে আমি চিনি না, আমি চিনি আমার দেশের কোনটা কল্যাণ। আপনি ক্লাসিফাইড কোনো তথ্য প্রকাশ করতে পারেন? ক্লাসিফাইড কোনো তথ্য কি প্রকাশ হতে পারে? বিডিআর কমিশনের রিপোর্টে ক্লাসিফাইড লেখা হয় নাই, তারপরও তা প্রকাশ করে নাই জনগণের স্বার্থে। তা আপনি যদি স্যারকে দিতে চান তথ্য, তাহলে বাংলাদেশের সাংবাদিকদেরকে আগে দেন নাই কেন? আপনি বাংলাদেশের লোকজনকে দিতে চান। সেনাবাহিনী কিছু করলে শায়ের পোস্ট মারে, সেনাবাহিনী কিছু ঘটনা ঘটলে শায়ের পোস্ট করতে হয়। হাদির হত্যাকারীরা কোথায় আছে সেই উত্তর তো দিবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। সেই উত্তর তো স্যারকে দেওয়ার জন্য বলা হয় নাই। স্যারকে তো বলা হয় নাই যে হাদির হত্যাকারীরা ভারতে পালাচ্ছে, এক পা ভারতে দিছে, বিজেপি পিছনে আছে, ওয়াকিটকি হাতে আছে, এখন সে চলে যাবে। তাকে কি এই তথ্যের জন্য বের করা হয়েছে? তাকে কি এই দায়িত্ব দেওয়া হয়েছে? সুতরাং সেনাবাহিনী যদি প্রকাশ্যে তাদের যে অফিসিয়াল পেজ, যেই পেজে লক্ষ্য করেন ইলিয়াস হোসেনের মতো একটা সাংবাদিক, উনি একটা তথ্য দিল, সেই তথ্য আমরা বিশ্বাস করি নাই, তার আগে সেনাবাহিনী একটা পোস্ট দিয়ে বলে দিল এই তথ্য ফেক। তার মানে তারা শঙ্কা আছে এই তথ্য যদি জনগণ বিশ্বাস করে ফেলে। তাহলে আপনি এত ছোট একটা বিষয়কে ধূপ করে পোস্ট করে দিতে পারেন, আর খালিদুজ্জামান আপনাদের সাথে এত বড় বেয়াদবি করেছে, আপনাদের সাথে এত বড় কাহিনী করে ফেললো, সেটা আপনাদের অফিসিয়াল আইডি থেকে পোস্ট করতে পারেন নাই কেন? জনগণ কি আপনাদের সাথে নাই? স্যার পোস্ট করলে বৈধ হবে? স্যার পোস্ট করলে সেটা জায়েজ হবে? সুতরাং ক্লাসিফাইড তথ্য প্রকাশ করার মাধ্যমে সেনাবাহিনী আমরা মনে করি কোনো একটা
অংশকে বিশেষ সুবিধা দিয়েছে এবং ক্রমাগত সেনাবাহিনীর বিভিন্ন ইস্যুতে সায়েরের যে সম্পৃক্ততা সেটা আমরা ইতিবাচকভাবে দেখি না। জামাতের সাথে ইউএস এম্বাসির যদি বৈঠক হয়, সেটা যদি জামাত গোপন রাখে, তাহলে জনগণ তাকে প্রশ্ন করবে, আমিও প্রশ্ন করব, তাই না? তো জামাতের ইন্ডিয়ার সাথে বৈঠক হয়েছে, জামাত সেটা প্রকাশ করে নাই, আমরা প্রতিবাদ করেছি, জামাত তারপর সে বিষয়ে মোটামুটি একটা বক্তব্য দিয়েছে। তো আমরা এই জায়গা থেকে সবার ব্যাপারে আমাদের কমন, জামাতে যদি সেই তথ্য লুকাইতে চাই কোনো একটা গোষ্ঠীর সাথে, কোনো একটা এজেন্সির সাথে, কোনো একটা এম্বাসির সাথে বৈঠক করবে এবং সেটা প্রকাশ করবে না, তাহলে আমরা মনে করি তারাও বাংলাদেশের সাথে প্রতারণা করছে, তারাও জনগণের সাথে প্রতারণা করছে। এবং এখন পর্যন্ত যতগুলো এম্বাসির সাথে মিটিং হয়েছে, আমার দেখা মতে সবগুলোই প্রকাশ্যে এসেছে এবং সবগুলো নিয়ে তাদের অফিসিয়াল বিবৃতি আছে। তার বাহিরে গিয়ে যদি তারা বৈঠক করে এবং আমাদেরকে অবগত না করে, তারা স্পষ্ট প্রতারক এবং তারাও এখানে সমানভাবে অপরাধী। সেজন্য কোনোভাবে কোনো বিশেষ দলের পক্ষে কথা বলার জন্য আমরা এখানে বসি নাই। নির্বাচনের পরেও যে কোনো দলের ভুলটাকে শুধরে দিয়ে গণতান্ত্রিক পথে মঞ্চ 24 কাজ করে যাবে। কোনোভাবেই কোনো একটি দলের হয়ে, কোনো একটি দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব না। এবং আমাদের এই লড়াই একটি প্রেসার গ্রুপ হিসেবে লড়াই, কোনো রাজনৈতিক দল হিসেবে কোনো বড় কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে কাজ করছি না। আমরা শুধু বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে কোনো দল যদি আমাদেরকে সহযোগিতা করতে চায়, তাহলে তাকে বাংলাদেশের পক্ষে সহযোগিতা করতে হবে, তাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই তার কথা আমার মুখ দিয়ে বের করে দিবে এতটুকু হিম্মতহীন, এতটুকু বোকা আমি ফাহিম ফারুকী হই নাই, এবং এটা আমরা কখনোই করব না, ইনশাল্লাহ। ধন্যবাদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,